বিদ্যাপতির লেখা গ্রন্থ দুর্গা ভক্তি তরঙ্গিনী। এই শ্লোক যখন পাঠ করলো, মাকে যখন ডাকলো, দেবী দুর্গা কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে বিদ্যাপতিকে দর্শন দিলে। বল বিদ্যাপতি কি চাই? মাগো, বাবার তপস্যা করে বাবার করুণা পেয়েছি, বাবার কাছে চাইতে গেলাম সর্বশ্রেষ্ঠ জগতে কি? বাবা বলল সর্বশ্রেষ্ঠ জগতে যেটা সেটা নাকি তোমার সিন্ধুকে চাবি দেওয়া। তা তোমার সিন্ধুকে যখন চাবি দেওয়া মা, সেই রাধা গোবিন্দের প্রেম যেন লাভ করতে পারে তুমি আমায় আশীর্বাদ করো। তখন বলছে মা দুর্গা, বেশ বাবা, আমি হলাম শক্তি, শক্তি না পেলে শক্তিমানকে তো ডাকতে পারবি না, তাই আমি তোকে আশীর্বাদ করলাম। আমার আশীর্বাদে তুই অমর হবি, দেহ দিয়ে অমর নয়, তোর কীর্তি কথা, তোর নাম দিয়ে তুই অমর হবি। আমি তোকে আশীর্বাদ করলাম, ব্রজ রাধা গোবিন্দের প্রেম তুই লাভ করবি। তুই গঙ্গার করুণা পেয়েছিস, আমার পতির করুণা পেয়েছিস, আমার করুণা পেলি। আমার আশীর্বাদে তুই যখনই রাধা গোবিন্দের কথা মনে করতে চাইবি, তখনই ব্রজ প্রেম তোর হৃদয়ে কুল ধরে ঝরে ঝরে পড়বে তোর কাব্য। আর সেই কাব্য দিয়ে তুই এমন পদ রচনা করবি যে শত সহস্র বছর পেরিয়ে যাবে, কিন্তু তুই তোর কাব্য শক্তির জন্য অমর হয়ে থাকবি এই বিশ্বব্রহ্মাণ্ডে। তোর নাম, বিদ্যাপতির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভক্তকুলের ইতিহাসে। আমার আশীর্বাদ তোর সঙ্গে রইল। বল মায়েরা, কি অপূর্ব জীবন কথা দেখুন, এসব জীবনী কথা। আহা, বিদ্যাপতি ঠাকুরের, শিব ঠাকুরের করুণায়, দুর্গার করুণায় যখনই সে মনে করে, যখনই ইচ্ছা করে, ভীষ্মের যেমন ইচ্ছা মৃত্যু ছিল, ভীষ্মের ইচ্ছা মৃত্যু ছিল জানেন তো, যে যখন তিনি মনে করবেন তখনই মরবেন, তার আগে তার মারার ক্ষমতা কারণ নাই। তেমনি ভীষ্মার ইচ্ছা মৃত্যুর মতো বিদ্যাপতিরও ইচ্ছা শক্তির প্রভাবে যখনই তিনি ইচ্ছা করেন, তখনই তার হৃদয়ের মধ্যে রাধা গোবিন্দের প্রেম উপচে পড়ে। আর যখনই উপচে পড়ে, তখন এমন এমন গান লিখে দেয়, সেই গান এখনো পর্যন্ত বৈষ্ণবদের হৃদয়ে গাঁথা হয়ে রয়েছে সোনার হারের মতো। শুধু বৈষ্ণবদের নয় বাবা, স্বয়ং মহাপ্রভু সেই সব গান গাইতে গাইতে চোখের জলে ভেসে যেত। বিদ্যাপতির গান, মহাকবি হয়ে গেলেন, বিশ্ববিখ্যাত হয়ে গেলেন, নাম ছড়িয়ে পড়ল চতুর্দিকে। মায়েরা, সেই এলাকার রাজা ছিল যিনি, সেই রাজার নাম হচ্ছে শিব সিংহ। কি নাম বললাম? শিব সিংহ। শিব সিংহ রাজা তার রাজসভার মধ্যে রাজকবি, সভাকবি এবং রাজগুরু হিসেবে বিদ্যাপতিকে নির্বাচিত করলেন। যে হে বিদ্যাপতি কবি, আপনার মতো কবি ত্রিকালেও কখনো আসেনি আর কখনো আসবে না। তা আপনি, আপনার মতো কবি যে গ্রামে, যে দেশে জন্ম নিয়েছে, সেই দেশের রাজা আমি আপনার চরণ বন্দনা করছি। আপনি আমার রাজ্যের সভাকবি, আমার রাজ্যের কবি, মূল কবি, আপনি রাজগুরু হিসেবে আপনি আমার রাজসভায় যোগদান করুন। যোগদান করলো বাবা, সভার রাজকোষের রত্ন হয়ে গেল বিদ্যাপতি। এইবার একদিন রাজা এসে একটু মুখটা শুকনো শুকনো করে বিদ্যাপতির কাছে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। বিদ্যাপতি বলছে, কি হয়েছে মহারাজ, মুখটা আপনার একটু শুকনো শুকনো লাগছে কেন? কি হয়েছে আপনার? তখন বলছে বিদ্যাপতি, তখন রাজা বলছে যে কবি বিদ্যাপতি, আমার বড় মনে দুঃখ। কি দুঃখ? বলে আপনার আশীর্বাদে কটা ছেলে পুলে আমার হয়েছে, সন্তান আমার হয়েছে, সন্তান ভাগ্যে আমি ভাগ্যবান, কিন্তু সন্তানগুলো কিছুতে পড়াশোনা করতে চায় না। রাজার ছেলে তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে, কষ্টটা বুঝবে কি করে? তাই ওরা পড়াশোনা করতে যায় না। ওদের পড়াশোনার দায়িত্বটা আপনি যদি একটু আপনার হাতে নেন, তাহলে আমি বড় জীবন ধন্য মনে করি। রাজপুত্রদের একটু পড়াতে হবে। ও মায়েরা, টিউশনি পড়াতে হবে, টিউশনি পড়াতে হবে বিদ্যাপতিকে। বিদ্যাপতি বলছে কিছুতে পড়তে চায় না? বলেন না, আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করব। এবার বিদ্যাপতি এসছে সেই রাজপুত্রদের কাছে। সেই রাজপুত্রটা মাঠের মধ্যে খেলা করছিল। এই যে রাজপুত্ররা, এই যে তোমরা শুধু খেলা করছো, তোমরা পড়তে বসবে না? পড়তে ভালো লাগে না? কি করতে ভালো লাগে? খেলা করতে ভালো লাগে, ধুলে গড়াগড়ি দিতে ভালো লাগে। এ মা, ভালো ভালো ছেলেরা তো পড়াশোনা করে, পড়াশোনা না করলে তোমরা রাজা হবে কি করে পরবর্তীকালে?
পরবর্তীকালে রাজা হবে কি করে? এই যে তোমরা পড়াশোনা করতে পারো না, কিন্তু গল্প শুনতে ভালো লাগে। গল্প শুনতে ভালো লাগে তো? হ্যাঁ, গল্প শুনতে খুব ভালো লাগে। বলে ঠিক আছে, গল্প শুনতে যখন ভালো লাগে তাহলে তোমাদেরকে আমি গল্প বলবো। হ্যাঁ, গল্প বললে তোমরা শুনবে? হ্যাঁ, গল্প শুনবে? আচ্ছা, গল্প খুব শোনে। ও মায়েরা, এ গল্প খুব ভালোবাসে, এত ভালোবাসে কার্টুন দেখে বাচ্চাদের মতো। গোপাল ভাঁড় দেখে দেখে ঘুমোয়। হ্যাঁ, গোপাল ভাঁড়ের গল্প শুনে শুনে। এবার বিদ্যাপতি সেই রাজপুত্রদের পড়াতে শুরু করলো। রাজপুত্রদের পড়ানোর জন্য তিনি একটা বিশেষ গ্রন্থ রচনা করলেন। সেই গ্রন্থটার নাম হচ্ছে পুরুষ পরীক্ষা। পুরুষ পরীক্ষা বলে বিদ্যাপতির একটা গ্রন্থ আছে, সেখানে শুধু গল্প আছে। কোন গল্প আছে? শিক্ষণীয় গল্প, যে গল্প পড়লে লোকে শিক্ষা পায়। এই রাজপুত্ররা তোমরা এসো, আমি গল্প তোমাদের বলবো, তোমরা এসো। সব রাজপুত্ররা গল্প শোনার লোভে একবার বিদ্যাপতি চারিদিকে ঘিরে বসেছে। ও মায়েরা, বিদ্যাপতি তাদেরকে ঘিরে মাঝখানে বসে আর গল্প বলতে শুরু করল। তা সে বিদ্যাপতির লেখা গল্প একটা বলবো নাকি? বলবো? আচ্ছা ঠিক আছে, বিদ্যাপতির লেখা গল্প শোনো। এই যে রাজপুত্ররা শোনো, তোমাদের মতো একটা দেশ ছিল রাজা। সেই রাজার রাজ্যে রানীর দামি দামি গয়নার হার ছিল। রানীর দামি দামি গয়নার হার চুরি করেছে 3টে চোর। হ্যাঁ, সেই রানীর গয়না চুরি করার অপরাধে 3টে চোরকে ধরে নিয়েছে রাজার মন্ত্রীর সেনা বাহিনীরা। 3টে চোরকে ধরে নিয়ে হাতে পায়ে একেবারে শিকল বেঁধে রাজার সামনে হাজির করেছে। এবার রাজা বিচার করতে শুরু করলেন। এই চোর, তোরা সব চুরি করেছিস, আমার রাজ্যে খাবি, আবার আমার জেলায় চুরি করবি, আমার দেশে চুরি করবি, তাও আবার রানীর গয়না। হ্যাঁ, রাজা শাসন করতে লাগলো। শাসন করে তাদেরকে বিধান দিল যে 3 জনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। রানীর গয়না চুরি করেছে বলে কথা, মৃত্যুদণ্ড ঘোষণা হলো। এবার রাজা মৃত্যুদণ্ড ঘোষণা করে দিয়ে বলছে, শোনো চোরেরা, মৃত্যুদণ্ড তোমাদের যখন দিয়েছি, মৃত্যুর আগে শেষ ইচ্ছা কি তোমাদের সব থেকে, সেইটা বলে দাও। শেষ ইচ্ছা পূরণ করে তারপরে মারবো। আগে খাওয়াবো, আগে পূরণ করব, তারপর মারবো। এই বলো বলো, তোমার কি, তোমারই কি ইচ্ছা বলো? আমার ইচ্ছা। হ্যাঁ বলো, তোমার কি ইচ্ছা? সেই যখন মহারাজ যখন মরতে হবে, হ্যাঁ, তাহলে যা হয় হোক একটু খাওয়া দাওয়া করে মরবো। বলে খাওয়া দাওয়া করে যা যা ভালো ভালো খাবার আছে, দিন আছে, হ্যাঁ, বলে আজকে ভালো করে খাওয়া দাওয়ার দিন, ভালো করে খাবো, তারপরে মরবো। ও মায়েরা, এ বলে খেয়ে মরবে। এই মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, এ খেয়ে মরবে বলছে। আমি যে খাবার রোজ খাই, তার থেকে আরো ভালো ভালো খাবার তৈরি করে সোনার থালায় সাজিয়ে ভালো করে খাওয়াও। ভালো করে খাইয়ে, ভালো করে অম্বলের ওষুধ দিয়ে হজম করিয়ে তারপরে কালকের ওকে মারবো। খেয়ে মরবে, এটা খেয়ে মরবে। এটা তো একটা চোর গেল, একটা চোর খেয়ে মরলো। হ্যাঁ, এবার আর একটা চোর। এই চোর, তুমি বলো, তোমার চোখ মুখ এরকম ঢুকে গেছে কেন? গাল ফাল তুবড়ে গেছে কেন? বলো তোমার কি হয়েছে, তুমি কি করে মরবে বলো? হ্যাঁ হ্যাঁ, চোর চুরি করি, মুখ শুকিয়ে গেছে, চোখ ঢুকে গেছে। আচ্ছা, তা তোমার ইচ্ছে কি? আমার সেই ইচ্ছে হলো, সেই যেমন ঘুম হয় না মহারাজ। আচ্ছা, যদি একটু ভালো জায়গা, ভালো পালঙ্কে একটু ঘুমোতে পারতাম, আচ্ছা, তাহলে অন্তত ঘুমিয়ে মরে শুটবে। মানে খেয়ে ঘুমোবে, এই ঘুমিয়ে ঘুমোবে। ও মায়েরা, ঘুমিয়ে মরবে বলছে, ঘুমিয়ে মরবে, ভালো করে মরবে। হ্যাঁ মন্ত্রী মশাই, আজকে আমার বেডরুমের জন্য খুলে দিন, ভালো করে সোনার পালঙ্কে একেবারে সুন্দর করে বিছানা করে দিন। আজকে একে আমি ভালো করে ঘুম পাড়াবো, তারপরে কালকে মারবো। তাহলে একজন খেয়ে মরল, একজন ঘুমিয়ে মরল। এবার 3 নম্বরের চোরের পাল্লা এসেছে। 3 নম্বর চোর একটু বুদ্ধিমান ছিল, বুঝলে। 3 নম্বর চোর মনে মনে ভাবছে, সেই যখন মরবো, মরিব কৌশল করিয়া মরিব। হ্যাঁ, একজন খেয়ে মরলো, একজন ঘুমিয়ে মরলো, আমি কি করে মরবো? তখন মহারাজকে গিয়ে বলছে, মহারাজ, যখন মহারাজ জিজ্ঞেস করছে, এই চোর তোর কি ইচ্ছে বল, সেই তখন চোরটা হুই হুই করে কাঁদছে, খুব কাঁদছে। এই কাঁদছিস কেন? চুরি করার সময় মনে ছিল না? তুই কাঁদছিস কেন? বলে, মহারাজ, আমার একটা শেষ ইচ্ছা আছে, সেই ইচ্ছেটা কেউ পূরণ করতে পারবে না, তাই আমি কাঁদছি। বলে, তোর এমন কি ইচ্ছা যে পূরণ করতে পারবো না আমি? বল তোর কি ইচ্ছে, আমি পূরণ করবো। বলে, মহারাজ পারবেন না, পারবেন না, ওই ইচ্ছে পূরণ করতে পারবেন না। বলে, কেন রে বাবা পারবো না, কি ইচ্ছে তুই বল? বলে, শোনুন মহারাজ,
আমি একটা গোপন বিদ্যে জানি। চুরি করতে গিয়ে একটা সাধুর কাছ থেকে সেই গোপন বিদ্যেটা আমি পেয়েছি, কিন্তু মরে তো যাব, সেই বিদ্যেটা আমি আজ পর্যন্ত কাউকে শিখিয়ে যেতে পারলাম না, এইটা আমার বড় দুঃখ। রাজা কি বলছে, কি বিদ্যে জানিস তুই, গোপন বিদ্যে? বলে মহারাজ এইসব বিদ্যে সবার সামনে বলা যায়? আপনি কাছে আসো, কাছে আসো। কাছে ডেকে নিয়ে এসে কানে কানে বলছে, মহারাজ আমি সোনার চাষ জানি। কিসের চাষ? বলে সোনার চাষ। সর্বনাশ, সোনার চাষ জানিস তুই? কোথায় সোনার চাষ তুই করতে গিয়ে শিখেছিস? বলে শোনুন মহারাজ, চুরি করতে করতে জঙ্গলের মধ্যে একটা সাধুর সোনার কমণ্ডল চুরি করে ফেলেছিলাম। তখন সেই সাধু আমাকে ধরে ফেলেছিল, ধরে ফেলে বললো, ওরে তুই চুরি করতিস কেন? তোকে বিদ্যে শিখিয়ে দিচ্ছি, সোনা চাষ করে খেতে পারবি। সেই চাষ করে সেই বিদ্যেটা আমায় দিয়েছে, কিন্তু সেই বিদ্যে আমি কাউকে শিখিয়ে যেতে পারলাম না, সেইটা আমার দুঃখ। এবার মহারাজ বলছে, বল তোর কি বিদ্যে, ওই সোনার চাষ কি করে হবে তুই আমায় বল, আমি করবো, আমি তোর শিষ্য হব, ওই বিদ্যে আমি শিখবো। বলে মহারাজ তাহলে আমি যা যা বলবো তাই করতে হবে, তবে বিদ্যে শিখতে পারবে। বলে বল কি করতে হবে? বলে আপনি 10 কিলো সোনা নিয়ে আসুন। 10 কিলো সোনা নিয়ে এসছে। বলে এই সোনা নিয়ে আপনি একটা শ্যাকরাকে ডাকুন। শ্যাকরা এসেছে, এবার শ্যাকরাকে চোর শিখিয়ে দিচ্ছে, সোনা শ্যাকরা, এই সোনা গলিয়ে সোনার বীজ বানাতে হবে সর্ষের দানার মতো। তাহলে কদিন লাগবে? বলে 2 মাস লাগবে মহারাজ। যেই বলেছে 2 মাস লাগবে, চোর মনে মনে ভাবলো, যাক বাবা 2 মাসে বাহাতি পেলাম, 2 মাস যাক বাবা প্রাণটা বেঁচে হলো, হ্যাঁ বেঁচে থাকবো 2 মাস। বলে 2 মাস সর্ষের মতো বীজ করতে লাগবে। তা ভালো কথা, সর্ষের মতো বীজ করে, হ্যাঁ সর্ষের মতো বীজ করে, আর 2 মাস সময় লেগে গেল। সেই 2 মাস কিন্তু ভালো করে হেসে খেলে সেই বিদ্যে চোর কিন্তু ভালো করে বেঁচে আছে। এবার 2 মাস পর, জয় নিতাই জয় নিতাই, 2 মাস পর যখন সর্ষের দানা নিয়ে সোনা নিয়ে যখন হাজির হলো, সোনার দানা, এবার চোর এসে বলছে, মহারাজ এইবার একটা কাজ করতে হবে। কি কাজ? বলে আপনার যে বাগানটা আছে, ওই বাগানের মধ্যে যে গোলাপ গাছগুলো আছে, গোলাপ গাছগুলো সব একবার উবড়ে ফেলে দিন। বলে কেন? বলে চাষটা তো ওইখানে করবো, চাষটা কি আর মাঠের মাঝখানে গিয়ে সোনার চাষ করবো? আপনার পাঁচিলের ভেতরে করবো তো, ওইখানে গোলাপ তুলে দিন, ওইখানে ভালো করে মাটি খুশুন, আর মাটি ভালো করে উর্বর করুন, ওইখানে হবে। ঠিক আছে, এই তুমি সোনার দানা নিয়ে এসছো, নিয়ে এসো। এবার সেই সোনার দানা একটা গামলি ভর্তি করা, একটা খালি গামলি নিয়ে, আর সেই চোর একটা করে সোনার দানা তুলে নিচ্ছে, আর ভুজুক ভাজুক মন্ত্র দিয়ে ফুঁক মারছে। হরি বল বাবা, ফুটা খুব জোরে দিচ্ছে। হ্যাঁ বলে একটা একটা সোনার দানা তুলে ফুঁক মারছে। মহারাজ বলে সব বোনা, কতদিন লাগবে? বলে 2 মাস লাগবে মহারাজ। আবার 2 মাস তার মাথা পেয়েছে কেন? 2 মাস লাগবে মহারাজ। ওই একটা করে সোনার দানা তোলে, আর ওই হুজুং ভাজুং মন্ত্র দিয়ে ফুঁক মারে খুব জোরে। এবার ভর্তি করেছে, 2 মাস লেগে গেল। এবার 2 মাস লেগে যাওয়ার পর বলছে, আপনার জমি উর্বর হয়েছে? বলে হ্যাঁ উর্বর হয়েছে। বলে যান মহারাজ, কোথায় রয়েছে কালো গরুর দুধ? কালো গরুর দুধ ঘরা ঘরা নিয়ে এসে হাজির করুন। সোনার চাষ হবে জল দিয়ে? সোনার চাষ হয়? জল দিয়ে ধান চাষ হয়, গম চাষ হয়। দুধ দিয়ে তবে সোনার চাষ করতে হবে, দুধ দিতে হবে কালো গরুর দুধ। বলে কোথায় কালো গরু নিয়েছে? খোঁজ এইবার কালো গরু। এবার কালো গরু খুঁজতে খুঁজতে সে কতদিন লাগলো? বলে 1 মাস লাগবে। এবার ফের 1 মাস বেঁচে গেল, মোট 5 মাস বেঁচে গেল বাবা। এবার 1 মাস ধরে দুধ খুঁজে খুঁজে নিয়ে এসে খালি বাগানের মধ্যে দুধ ঢালছে। এবার দুধ ঢেলে ঢেলে খানিকটা যখন উর্বর মতো, এইবার যা চোর বলছে তাই করছে আর কি। যখন হয়ে গেল, এইবার মহারাজ গিয়ে বলছে, বলুন মশাই কি করতে হবে এইবার? বলে এইবার তো আসল কাজ, মন্ত্র ফুঁক মেরে দিয়েছি আমি, কিন্তু ওই বীজটা আমি কিন্তু বপন করতে পারবো না। কেন? বিদ্যে আপনি জানেন, সোনার চাষ আপনি জানেন, তা বীজ পুঁতবে কে? বলে ওইটাই তো কথা মহারাজ, সাধু বাবাজি বলে দিয়েছিল যে এমন একটা লোক সোনার বীজ পুঁতবে যে চিরকালে কোনোদিন একটা দিনের জন্য চুরি করেনি। সে যদি ওই বীজটা পুঁতে তবে গাছ হবে। আমি তো চোর মহারাজ, দিবারাত্র চুরি করি, আমার দ্বারা হবে না। এইবার সর্বনাশ করেছে। এবার বিনা চোরে কে আছে দেখা যাক। রাজা মশাই মনে মনে বলছে, সর্বনাশ, আমি পুঁততে পারতাম, কিন্তু আমিও তো খানিকটা চুরি করেছি, ও আমার দ্বারা পোঁতা হবে না। মন্ত্রী, এই বার্তা মন্ত্রী,
মন্ত্রী মশাই, আপনি যদি শোনার চেষ্টা করে দেন তাহলে আপনি বলুন, আপনি পারবেন? আমি হ্যাঁ। অসম্ভব আমার দ্বারা। সে কি? সত্যি কথা বলি মহারাজ, শুনুন, হ্যাঁ চাকরি বাকরি লোকে দিই তো, হ্যাঁ। টুকটাক এ পকেটে দেয়। আমি আচ্ছা। চাই না তবু দেয়, কি করবো? ও মানে লোকের চাকরি বাকরি দিই তো, এ হাত থেকে ও হাত, ও হাত থেকে এই হাত, ওই জোর করে খানিকটা দেয়। হেরাফেরি করি আর কি। ওটাও তো এক ধরনের চুরি। ও আমার দ্বারা চুরি হবে না, আমার দ্বারা বীজ পোতা হবে না। মহারাজ এবার গিয়ে ধরেছে কুল গুরুকে, মানে কুলের যিনি ব্রাহ্মণ, মানে যে বৈষ্ণব ছিল, বৈষ্ণবকে কি বলছে, গুরুদেব এ কেউ পারবে না, আপনি পারবেন, আপনি পুঁতে দিন। তখন গুরুদেব বলছে, মহারাজ চুরি আমি টাকা পয়সা করিনি ঠিক কথা, তবে যখন ছোট ছিলাম না, আচার খাওয়ার আমার খুব শখ ছিল। ওই জন্য ঠাকমার রান্নাঘর থেকে আচার চুরি করে করে আমি খেতাম। তা সে টাকা পয়সা না হলে সেটাও তো চুরি এক ধরনের, তো আমার দ্বারা ও সব হবে না। তখন এসে এইবার চোর মহারাজের কাছে হাত ধরে করে বলছে, মহারাজ আপনার সারা রাজ্য জুড়ে একটা লোক জোগাড় করতে পারলেন না যে চুরি কোনোদিন করেনি, আর সেই চুরির অপরাধে আপনি আমার প্রাণদণ্ড দেবেন মহারাজ, আপনার অপরাধ হয়ে যাবে না? মহারাজের তো মাথা ঘুরে গেল। ও তাহলে সব কাণ্ড করছিলিস তুই, কায়দা, সব কায়দা। হ্যাঁ, এর এত বুদ্ধি যে এমন একটা বুদ্ধি খেলালো, সারা রাজ্যের লোককে চোর বদনাম সিদ্ধ করে দেবে, ছাড়লো যে ও শুধু চোর নয়, আমরা সবাই চোর। কি বাবা, তাহলে এর মতো বুদ্ধিমান লোক যদি আমার রাজসভায় থাকে, তাহলে আমার রাজ্য কত উন্নত হবে। এই চোর, তুমি আজ থেকে আর চোর নও। এই মন্ত্রীকে আমি বরখাস্ত করে দিলাম। এই মন্ত্রীর বদলে এই চোর হবে আজকের থেকে আমার মন্ত্রী। হরিবল মায়েরা, সেই চোর হয়ে গেল মন্ত্রী। এইভাবে গল্প বলে বলে রাজপুত্রদের শুনিয়ে শুনিয়ে পড়ার প্রতি আগ্রহ তৈরি করল। যে রাজপুত্ররা শুধু ডানগুলি খেলতো, হুড়োহুড়ি খেলতো, গড়াগড়ি খেলতো, তারা সময় হলেই বিদ্যাপতির কাছে ছুটে আসে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমাদের একটু পড়ান, আমাদের একটু পড়ান, আবদার করে। বাবা, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে। কি বাবা, ঠেলায় পড়তে হবে তবে বিড়াল গাছে উঠবে। এইভাবে পড়াশোনা করতে লাগলো। হঠাৎ একদিন রাজসভার মধ্যে শিব সিংহ রাজত্ব করছে, সবাই নবরত্ন বসে আছেন। কয়েকটা মুসলমানের সেবক, মানে দিল্লির নবাবের, যারা দিল্লির নবাব ছিলেন তার সহচর, একেবারে অস্ত্র শস্ত্র নিয়ে অনেক লোক এসে হঠাৎ করে রাজসভার মধ্যে ঢুকে গেলেন। কে শিব সিংহ? কে শিব সিংহ? শিব সিংহ বলছে, আমি। কি ব্যাপার, কোত্থেকে আসছেন? আমরা দিল্লি থেকে আসছি, নবাব আমাদের বলে পাঠিয়েছে আপনাকে বন্দি বানিয়ে আপনাকে নবাবের কাছে নিয়ে যাব। চলুন। নবাবের দরবারে, দিল্লির দরবারে আপনি 2 বছর ধরে খাজনা দেননি। 2 বছর ধরে খাজনা না দেওয়ার অপরাধে দিল্লির নবাব আপনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। চলুন, আপনার সুরে বিদ্ধ করা হবে। হরিবল বাবা, বিদ্যাপতির সময়ে আমাদের ভারতবর্ষের তখন দিল্লির মসনদে বসে রয়েছেন নবাবরা, মুসলমান শাসক, বিধর্মী শাসক। 2 বছর ধরে খাজনা দিতে পারেনি বলে মিথিলার রাজা শিব সিংহকে তলব করা হয়েছে। তলব করে তার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে দিল্লির নবাব। এবার দিল্লির নবাব যখন ঘোষণা করেছে, হাতে পায়ে একেবারে লোহার শিকল বেঁধে রাজাকে নিয়ে গেছে দিল্লির দরবারে। হরিবল বাবা, যখন দিল্লির দরবারে নিয়ে গেল, পিছনে পিছনে বিদ্যাপতিও গেল। রাজরানী বিদ্যাপতির চরণ ধরে কেঁদেছে যে, হে বিদ্যাপতি, আমাদের মহারাজের মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে, এবার তো আমি বিধবা হব। এই রাজ্যের মধ্যে সব থেকে বুদ্ধি যদি কারোর বেশি থাকে সেটা আপনার। আপনি যদি কৃপা করে কিছু করতে পারেন, আপনি বাঁচান। তখন বিদ্যাপতি বলল, কোনো চিন্তা নেই মা, আমি আছি। আমি যদি মা দুর্গার করুণা পেয়ে থাকি, যদি শিব ঠাকুরের করুণা পেয়ে থাকি, যদি মা গঙ্গার করুণা পেয়ে থাকি, আমি মহারাজকে বাঁচিয়ে নিয়ে আসবো। এইবার দিল্লিতে গিয়েছে বিদ্যাপতি। দিল্লিতে গিয়ে বিদ্যাপতি যখন দিল্লির নবাব যখন ঘোষণা করছে, এই যে শিব সিংহ, চালাকি পেয়েছ, 2 বছর ধরে খাজনা দাওনি, খাজনাগুলো কোথায় যাবে?
আমি তোমার মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। শুনে রাখো, এই শিবসিংহ 2 বছর ধরে খাজনা দেয়নি। দিল্লির মসনদে খাজনা না দেওয়ার জন্য শুলবিদ্ধ করা হবে এই শিবসিংহকে। যখন ঘোষণা করে দিল মৃত্যুদণ্ড, তখন বিদ্যাপতি সামনে এগিয়ে এসে নবাবকে সেলাম জানালেন। নবাব, আমার সেলাম গ্রহণ করবেন। কে তুমি? কে? কি নাম তোমার? বলে, আমার নাম হচ্ছে বিদ্যাপতি। এই মহারাজের রাজ্যেই আমার বাস। আমি আপনার কাছে এসেছি। এখানে কি করতে এসছো? কবি লোক যখন কবিতা লেখকে যাও, যাও কবিতা লেখো। রাজনীতির দরবারে তোমার কোনো কাজ নেই, যাও। তখন বিদ্যাপতি বলছে, শুনুন মহারাজ, শুনুন নবাব, মহারাজের মৃত্যুদণ্ড দেওয়ার আগে আপনি আমার মৃত্যুদণ্ড দিন। কেন তোমার মৃত্যুদণ্ড? তুমি কি অপরাধ করেছো? বলে, আমার অপরাধ একটাই, আমি কবি হয়ে জন্ম নিয়েছি। আমার অপরাধ একটাই, আমি শিবসিংহের রাজ্যে জন্ম নিয়েছি। একটা দেশের শিল্প, একটা দেশের সংস্কৃতি, একটা দেশের ঐতিহ্য, একটা দেশের সাহিত্য বেঁচে থাকে তখনই যদি তার রাজা সেই শিল্প সাহিত্যকে আরো আগ্রহ প্রদান করে। কি বাবা, আমার রাজাই যদি আমার শিল্পকে না রক্ষা করে, আমি কবিতা লিখবো কার রাজ্যে? কি বাবা, আমাদের সরকার যদি হঠাৎ করে ঘোষণা করে দেয় আজ থেকে গান বাজনা বন্ধ, তা আমরা এই রাজ্যে থাকবো? কোনদিন থাকবো? গান বাজনা যদি বন্ধ করে দিয়ে আমরা খাবো কি? তাহলে রাজা যদি আমার বেঁচে না থাকলো, রাজাকে যদি আপনি মৃত্যুদণ্ড দিলেন, তাহলে আমি কোন রাজ্যে দিয়ে আমার শিল্প সাহিত্য, আমার সাহিত্য প্রকাশ করব? তাই মহারাজকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আপনি আমার মৃত্যুদণ্ড দিন, আমি মরে যাই, তারপরে কেউ আর থাকবে না, তারপরে আপনি মহারাজকে যা খুশি তাই করুন। এইরকম কথা শুনে নবাব বলছে, বাবা, অনেক কবি দেখেছি, এই রকম কথা তো কেউ কোনোদিন বলে। আচ্ছা বিদ্যাপতি, তোমার নাম কি? বলে, আমার নাম বিদ্যাপতি। কত বড় কবি তুমি? বলে, কত বড় কবি সেটা তো আমি জানি না। প্রভু যা লেখায়, মা যা লেখায়, আমি কলম থেকে শুধু তাই রচনা করি। আচ্ছা তুমি তো কবি, গান গেয়ে গান লিখে আমার মনোরঞ্জন করতে পারবে? বলে, আমি চেষ্টা করে দেখতে পারি। বলে, শোনো তাহলে আমার কাছে এসো, ভালো করে প্রসঙ্গটি শুনুন। এ খুব খুব গভীর প্রসঙ্গ, খুব গভীর প্রসঙ্গ, ভালো করে শুনবেন বাবা। বিদ্যাপতিকে ডাকলো নবাব, এদিকে এসো আমার কাছে। বলুন কি করতে হবে? শোনো, এই জানলার কাছে এসো। দিল্লি যে আমাদের মূল আমাদের রাজধানী, ওই রাজধানীটা হলো যমুনা নদীর পাড়ে, দিল্লি যমুনার পাড়ে। এবার সেই জানলা থেকে নবাব বিদ্যাপতিকে ডেকে দেখাচ্ছে, কি দেখাচ্ছে মায়েরা? একটা মেয়ে যমুনার জলে নেমে স্নান করছে। এবার ও তো নবাব, একটা মেয়ে স্নান করছে, কোনো ভদ্রলোক জানলা দিয়ে কেউ দেখে? যে ভদ্র হবে সে কোনোদিন জানলা থেকে দেখবে একটা মেয়ের স্নান? কিন্তু ও তো নবাব, ওর মনের মধ্যে তো সে ভাব নেই, সেই শিক্ষা, সেই সংস্কৃতি নেই। একটা মেয়ে স্নান করছে, আড়াল থেকে দেখছে, কত বড় অভদ্র দেখুন, হ্যাঁ, শিক্ষার অভাব। নবাব বিদ্যাপতিকে ডেকে বলছে, ওই যে মেয়েটা স্নান করছে, ওই মেয়েটার রূপ বর্ণনা করে তুমি আমাকে তোমার কবিতার মাধ্যমে শোনাও। ওই কবিতা শুনে যদি আমার মন গলে যায়, তাহলে তোমার মহারাজের প্রাণ রক্ষা আমি করব। কেমন করে শোনাতে পারো দেখি? হরি বল বাবা। যেই বিদ্যাপতি এমন আজ্ঞা পেলেন, একটি রমণী যমুনার জলে স্নান করছেন, তার রূপ বর্ণনা করতে হবে। সঙ্গে সঙ্গে বিদ্যাপতি মা দুর্গার স্মরণ করলেন। মা গো, তুমি আমায় আশীর্বাদ দিয়েছিলে, যখনই আমি মনে করব আমি রাধা গোবিন্দের প্রেমে যেন পাই, সেই যমুনা নদীর জলে রমণী স্নান করছে দেখে সঙ্গে সঙ্গে বিদ্যাপতি নিজের মনকে নিয়ে চলে গেলেন বৃন্দাবনের যমুনার তীরে। সেই রমণীর স্নান দেখে বিদ্যাপতি মনে মনে ভাবলেন যে নবাব দেখছে একটা সাধারণ মেয়ে স্নান করছে যমুনার জলে, আমি কেন ভাববো? আমি ভাববো স্বয়ং রাধারানী স্নান করছে যমুনার জলে, স্বয়ং রাধারানী।
সঙ্গে সঙ্গে বিদ্যাপতির নয়ন থেকে জল বেরিয়ে এলো। অমনি সেই রমণীকে দেখে গান রচনা শুরু করে দিলেন। আহা, সখা কোন কামিনী, আহা সখা কোন কামিনী, ও করয়ে সিনান রে, সখা কোন কামিনী। সবাই হাত জোড়ে করে বসবে। রাধা গোবিন্দের লীলা এত সহজ নয় বাবা। ভাবতে গেলে, বুঝতে গেলে হৃদয়ের মধ্যে গোপী ভাব অবলম্বন করতে হয়। সঙ্গে সঙ্গে দেখুন বিদ্যাপতি মনকে যমুনা নদীর বৃন্দাবনের তীরে নিয়ে গেলেন। তিনি দেখছেন রাধারানী যমুনার জলে স্নান করছেন, আর কদম গাছের আড়াল থেকে কৃষ্ণ সেই রূপ দর্শন করছেন। সেই ভাব বিদ্যাপতি গানের মধ্যে লিখলেন। সখা কোন কামিনী, ও করয়ে সিনানে রে, সখা কোন কামিনী। তার আকণ্ঠ বপু জলে বইসে, আর বদন মাত্র জলে ভাসে। দেখে আমার মনে হয় যেন সোনার কমল ভাসে রে, সখা কোন কামিনী। এসব গানের সুর বাবা যারা ভক্ত হবে এখানে গিয়ে বেঁধে যাবে। কথাটা কি দেখুন, যে আকণ্ঠ বপু জলে বইসে, মানে রাধারানীর গলা পর্যন্ত দেহটা যমুনা জলের মধ্যে, আর বদনটা যমুনা জলের উপরে। যেন মনে হচ্ছে সোনার পদ্ম ফুল যেন যমুনার জলে ফুটে উঠেছে। তার আকণ্ঠ বপু জলে বইসে, তার বদন মাত্র জলে ভাসে। দেখে আমার মনে হয় যেন সোনার কমল ভাসে রে, সখা কোন কামিনী, ও করয়ে সিনান রে, সখা কোন কামিনী। যেই হাউ হাউ করে কাঁদতে কাঁদতে গান লিখে গাইছে, বিদ্যাপতির নয়নের জল দেখে যে নবাব কামের দৃষ্টিতে মেয়েদের স্নান দেখত, সেই নবাবের নয়ন থেকে ঝরঝর ধারায় জল পড়ছে। সেই নবাব কাঁদতে শুরু করেছে। কি গান লিখলে কবি, কি গান তুমি লিখলে! এ গান আমি এতদিন আমার দৃষ্টিভঙ্গি ছিল কামের দৃষ্টি, কিন্তু তোমার গান শুনে হয়ে গেল আমার প্রেমের দৃষ্টি। কাম প্রেম এক নয়। কাম তো শুধু শরীরের জ্বালা, আর প্রেম হলো হৃদয়ের জ্বালা। বিদ্যাপতি গান লিখছে, ওগো হেরো হৃদয়ে হানলো পাঁচ রে, হেরো
এ হচ্ছে কীর্তন গান বাবা, এই হলো কীর্তনের সব আদি গান। কোনো চটুল সুরে কীর্তন করলে সেটা মানুষের মনে দুদিনের জন্য ভালো লাগে, চিরদিনের জন্য ভালো লাগবে না। আর এসব গান না গাইলে মহাজনে কীর্তন হবে না বাবা। এগুলো হচ্ছে কীর্তনের আসল জায়গা। ধনির আমার চিকুরে 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 গলয়ে জল ধারা, ধনির আমার চিকুরে চিকুরে গলয়ে জল ধারা। ও তার বদন বদন কমল হয় কিয়ে রয়ে আধিয়ারা, ওই মুখ শশী হয় কিয়ে। কথার মানেটা বুঝে নিন, আস্তে আস্তে কথার মানেটা বুঝুন মায়েরা। মেয়েরা যখন খোলা চুলে স্নান করে, চুলটা এলো করে যখন জলে ডুব দিল, ভালো করে দেখুন মায়েরা, এই ডুব দিল, এই ডুব দিয়ে যখন ওঠে তখন চুলটা কেশর রাশিটা মুখের সামনে এসে পড়ে না, পড়ে না মায়েরা? যখন ডুব দিনে খোলা চুলে তখন চুলটা এসে কিন্তু ওই মুখের সামনে পড়লো। যখন পড়ে তখন মায়েরা কি করে, সেই চুলটাকে হাতে করে এইভাবে ধরে নিয়ে পিছনে এইভাবে উল্টে দেয়। এইটা দেখে বিদ্যাপতি কি বলছে জানেন, যে রাধারানীর বদন হলো বদন কমল, আর রাধারানীর ওই যে কেশর রাশি যেটা ডুব দেওয়ার পর রাধারানীর বদন কমলটা আচ্ছাদন করেছিল, রাধারানী তো হাত দিয়ে সেই চুলটা সরিয়ে দিয়েছে। এবার সেই চুলটা কালো বলে বিদ্যাপতি সেই কালো চুলকে অন্ধকারের সঙ্গে তুলনা করছে। আর যখন রাধারানী হেঁটে হেঁটে যাচ্ছে আর সেই কালো চুল থেকে বিন্দু বিন্দু জল ঝরে ঝরে পড়ছে, সেই জল ঝরে ঝরে পড়াটাকে দেখে বলছে ওই আধার, কালো চুলের রাশিটা যেন আধার, আধার যেন রাধারানীর পিছনে পিছনে যাচ্ছে আর চোখের জলে কাঁদতে কাঁদতে যাচ্ছে। কেন? আধার কাঁদছে যেন আধার, যেন আধার কাঁদছে। কেন? মুখ কমল বদনে চাঁদে দেখা হলো না বলে ওই আধার কাঁদছে। নিতাই গৌর হরি বল। চাঁদ দেখা হলো না বলে আধার কাঁদছে, ওই বদনে চাঁদে দেখা হলো না বলে আধার কাঁদছে। বদন চাঁদ দেখা হলো না বলে আধার কাঁদছে। ধনির আমার চিকুরে 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 গলয়ে জল ধারা, আর মুখ শশী হয় কিয়ে ওগরয়ে আধি। এই গানে যেই বিদ্যাপতি নয়ন ধারায় ভাসতে ভাসতে গিয়েছে, ওই নবাব সিংহাসনে ত্যাগ করে ছুটে এসে বিদ্যাপতির চরণে জড়িয়ে ধরেছে। কি গান গাইলেন বিদ্যাপতি! এতদিন আমি রমণীদের স্নান দেখতাম কামের দৃষ্টিতে, আপনার গান শুনে আমার হৃদয়ের মধ্যে প্রেম ভাব জাগ্রত হলো। ওই বল বাবা, প্রেম ভাব জাগ্রত হলো। এতদিন দেখতাম স্নান কামের দৃষ্টিতে, এবার দেখতে শুরু করেছি প্রেমের দৃষ্টিতে। কাম থেকে আমার হৃদয়কে প্রেমে পরিবর্তন আপনিই করলেন প্রথম। তাই আপনার মতো কবি যে রাজ্যে জন্ম নিয়েছে সেই রাজ্যের রাজার মৃত্যুদণ্ড হতেই পারে না। শোনো শিব সিংহ, ভাগ্যবান তুমি, যে রাজ্যের তুমি রাজা
সেই রাজ্যের মাটিতে জন্ম নিয়েছে বিদ্যাপতির মতো কবি। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি যে একটা কবি গিয়ে রাজার প্রাণ বাঁচিয়ে নিয়ে এসেছে, কোনোদিন হয়নি। এই বিদ্যাপতি প্রথম। হে বিদ্যাপতি, তোমার কাব্যের গুণের জন্য আমি তোমার রাজার মৃত্যুদণ্ড মুকুব করে দিলাম। 2 বছরের খাজনা দেয়নি, সে খাজনাও মুকুব করে দিলাম। আরো আগামী 3 বছর তোমাদের খাজনা লাগবে না, সেটাও মুকুব করে দিলাম। যাও, 2 বছর খাজনা দেয়নি সেটাও তো মাফ, আবার আগামী 3 বছরও খাজনা দিতে হবে না, সেটাও মাফ। মাফ 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 বাহ, ভালো ভালো। মাফ মাফ হয়ে গেল। যাও বিদ্যাপতি, তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে আমি 2 সহস্র স্বর্ণ মুদ্রা তোমায় উপহার দিলাম। যাও, আনন্দে ফিরে যাও। বলুন বাবা, বলুন, এই সব ঘটনা, এই সব জীবনী, এই সব যদি আপনারা না শোনেন, তাহলে বিদ্যাপতির জীবন সম্বন্ধে আর বৈষ্ণবীয় কাব্য সম্বন্ধে কি ধারণা হবে? এই সব লীলা, এসব পালা, এসব তৈরি করেছে আমার গুরুদেব। এই জন্য আমার গুরুদেবের কৃতিত্ব কীর্তন জগতে বিরাট। এই বিদ্যাপতির পালা তৈরি করেছেন আমার গুরুদেব সুমন ভট্টাচার্য মহাশয়, যার কাছে আমি কীর্তন শিখি। হ্যাঁ, এসব বিদ্যাপতির পালা। এমন একটা কবি যে রাজার মৃত্যুদণ্ড মুকুব করে নিয়ে প্রাণ ফিরিয়ে নিয়ে চলে এলো। এই আনন্দের খবর যখন ওই মিথিলায় বিস্তৃত নামে ছড়িয়ে পড়ল, বিদ্যাপতি এমন একটা কবি যার জন্য আমার রাজার প্রাণ ফিরে এসছে। চলো সবাই মিলে বিদ্যাপতির জয়গান গায়। বিদ্যাপতি সেই অর্ধেক তার বিরাট বড় বিপুল সম্পত্তি এই রাজা তাকে প্রদান করলেন। বিপুল সম্পত্তি, মোটামুটি টাকা পয়সার কোনো অভাব যাতে না থাকে। রাজা একটা কথা বলে দিলেন যে কবি, তোমার কাছে আমি কৃতজ্ঞ, জনম জনমের মতো হয়ে গেলাম। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আমি তো হবই জনম জনমের মতো, আমি তোমার দাস হয়ে গেলাম। তুমি কাব্য রচনা করবে, সেইখানে যদি অর্থনৈতিক চিন্তা যদি তোমার মাথার মধ্যে ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে তোমার কাব্য রচনা হবে না বাবা। তাই আমি তোমার অর্থনৈতিক চিন্তা যাতে না থাকে, তোমার বিপুল সম্পত্তির মালিক আমি করে দিলাম। বহু বিঘা জমি, বহু সম্পত্তি এই বিদ্যাপতিকে অর্পণ করলো আমার রাজা। এটা, এই কথাটা একদম ঠিক বাবা। যে কাজের লোক সে কাজ করলেই আনন্দে থাকে। হ্যাঁ, যার যেখানে ভালোবাসা সে সেখানে গেলেই সুখে থাকবে। বিদ্যাপতির কবি কাব্য লেখা ভালোবাসা, তার যদি বাজারে কত টাকা দর চলছে সেই সব চিন্তা করে, তার কবিতা বেরোবে কলম থেকে? বেরোবে না, তাই না? চালের দাম কত, আলুর দাম কত, এইসব পটলের দাম কত, এসব চিন্তা তার হবে না। তাই রাজা তার আগে থেকে তার সমস্ত ব্যবস্থা করে দিলেন, অর্থনৈতিক চিন্তা যেন না থাকে। এইবার প্রাণ ভরে কাব্য লিখছে, প্রাণ ভরে সাহিত্য রচনা করছে, প্রাণ ভরে আমাদের জন্য উপহার তিনি রচনা করছেন। বিদ্যাপতি বিবাহ করলেন যে রমণীর সঙ্গে তার বিবাহ হয়েছিল, যে মায়ের সঙ্গে, সেই মায়ের নাম ছিল মহামায়া দেবী। ও মায়েরা শুনছেন তো নাকি? মহামায়া দেবী, মহামায়া দেবী সেই বিদ্যাপতির স্ত্রী। সেই বিদ্যাপতির স্ত্রী মহামায়া দেবী তার সঙ্গে সংসার করছে। সংসার করতে করতে একদিন বিদ্যাপতি সকালে বসে বসে তার ঠাকুর মন্দিরে বসে বসে পদাবলী রচনা করছেন। বিদ্যাপতি রচনা করছেন পদ, হঠাৎ করে দরজায় টোকা পড়েছে। দরজায় টোকা পড়ল। কে কে বাইরে? কোনো কথা নেই, শুধু টোকা পড়ছে। বিদ্যাপতি দরজা খুলে বলছে, কে কে বাবা তুমি? একটা লোক দাঁড়িয়ে রয়েছে বাবা, তার সে বোধহয় কতদিন স্নান করেনি তার ঠিক নেই, কতদিন স্নান করেনি তার ঠিক নেই, স্নান টান করেনি, মাথায় সে জটা ফটা হয়ে ভর্তি হয়ে গেছে। আর একটা মানে সাঁওতালিরা